তোমার ভয় করছে না? নীলিমার কথা শুনে আমি খানিকটা হেসে দিলাম। আমাকে দেখে কি মনে হচ্ছে আমার ভয় করছে? নীলিমা কিছু না বলে কেবল আমার দিকে তাকিয়ে রইল। জানালার ওপাশটা বেশ অন্ধকার। আমি নীলিমার চেহারা পরিষ্কার বুঝতে পারছি না, তবে কেন জানি মনে হলো ও গভীর চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে একটা বিস্ময় কাজ করছে। কি বলে যে কেবল মানুষরাই বিস্মিত হতে পারে, অশরীরীরাও যে বিস্মিত হতে পারে তা নীলিমার চেহারা না দেখলে আমি ঠিকমতো বুঝতে পারতাম না। নীলিমা জানালা ভেদ করে আমার ঘরে চলে এলো। যেমন করে আমরা দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকি ঠিক সেভাবে। ব্যাপারটা এমন যেন খুব স্বাভাবিক একটা ঘটনা। অন্য কেউ হলে এতক্ষণে মনে হয় চিৎকার চেঁচামেচি করে কানের পর্দা ফাটিয়ে ফেলত। আমি নিজেকে সামলে নিলাম, তবে এই সামলে নেওয়াটা এমনি এমনি হয়নি। তার মাঝে ঘটে গেছে একটা অদ্ভুত অভিজ্ঞতা। এখানে ভাড়ায় এসেছি খুব বেশি দিন হয়নি। প্রথমেই যখন এখানে ভাড়ায় আসি ঘর ভাড়া শুনে একটু অবাকই হয়েছিলাম। তারপর আমি ব্যাচেলার ছেলে জেনেও আমাকে যখন ভাড়া দিতে রাজি হয়ে গেল তখন অবাক না হয়ে পারলাম না। এটা কোনো মেস বাড়ি নয়, দোতলায় ওরা পরিবার নিয়ে থাকে, আর আমি থাকি একদম উপরের তলায়। সেরকম একটা বাড়িতে সহজে ভাড়া পেয়ে যাব এটা ভাবিনি। বাড়ির মালিকেরা সাধারণত ব্যাচেলারদের ঘর ভাড়া দিতে চায় না, অন্য সব ফ্লোরগুলো ভাড়া দেওয়া, কেবল এই টপ ফ্লোরে কেউ নেই। তখন অবশ্য কোনো প্রকার সন্দেহ হয়নি। আমি নিশ্চিন্তে উঠে গেলাম। সব থেকে বড় সুবিধা হলো আমার অফিস থেকে বাড়িটা একদম কাছে, হেঁটে যাওয়ার দূরত্বে। হ্যাঁ, কদিন ভালোই কাটছিল। কেবল একটাই সমস্যা হচ্ছিল যে রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত। অবশ্য একদিক থেকে ভালোই হতো, যে প্রচন্ড গরম ছিল বাইরে তার থেকে তো রেহাই পাওয়া যেত। আমি এসি চালু না করেও ঠান্ডার আরাম পেতাম। আরেকটা ব্যাপার যে বাড়ির মালকিন প্রতিদিন সকালে এসে আমার খোঁজ খবর নিয়ে যেত, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা ভালো আছি কিনা। কথা বলার সময় বাড়িওয়ালির চেহারায় একটা অন্যরকম দুশ্চিন্তার ছাপ দেখতে পেতাম। তবে আমি যখন বলতাম কোনো সমস্যা নেই, তখন ভদ্রমহিলার চেহারা দেখে মনে হতো যেন বুকের ওপর থেকে 10 মণের একটা পাথর সরে গেল। আমার তারপর থেকে খানিকটা সন্দেহ হতে শুরু করলো। এখন সন্দেহ তৈরি হলেই তো আর বাড়ির মালকিনের কাছে গিয়ে বলা যায় না যে আন্টি আপনার বাড়িতে কি কোনো ভূত আছে, আর জানতে চাইলেই বা উনি কেন বলবেন? তার উপরে বাড়ি থেকে চলেও যেতে বলতে পারেন। আমি কেন এত চমৎকার জায়গা ছাড়ব? তবে একদিন পাড়ার দোকানে লোকটার কাছে জানতে চাইলাম। প্রথমে তো ব্যাটা বলতেই চায় না, তবে আমি ওই ফ্ল্যাটে 2 সপ্তাহের উপরে আছি এবং নিশ্চিন্তে আছি দেখে দোকানদার বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর নিচু গলা করে যা বলল তার সারমর্ম হলো এই যে আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে। ঠিক ভূত না, মহিলা ভূত, সোজা ভাষায় পেতনি। মেয়েটা নাকি ওখানে মারা গিয়েছিল। তার নাম ছিল নীলিমা। এর আগে ওই ঘরে কেউ নাকি 1 সপ্তাহের বেশি থাকতেই পারেনি। আমি সপ্তাহ 2 কিভাবে ওইখানে গিয়ে আছি তাতে তার বিস্ময়ের শেষ নেই। আমি তো হেসে উড়িয়ে দিলাম সেই কথা। চায়ের পাতা আর দুধ কিনে হাজির হলাম বাড়িতে। ঘরে আসার পরেই আমি ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা করতে শুরু করলাম। যতই হেসে উড়িয়ে দিই, নিজের মনে মনে কিছু একটা ভয় কিংবা সন্দেহ ততক্ষণে তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই কিছু একটা আছে ওই বাড়িতে, বিশেষ করে ওই ঠান্ডার বিষয়টা। তাছাড়া আর একটা ব্যাপারে আমি আগে লক্ষ্য করিনি, তবে লক্ষ্য করা দরকার ছিল বলে মনে হচ্ছে এখন। আমি এমনিতে বাইরেই বেশি খাওয়া দাওয়া করি, তবে মাঝে মাঝে খুব খিদে পেলে বাইরে যেতে ইচ্ছে করে না, ঘরেই কিছু বানিয়ে নিই। এই 2 সপ্তাহে 2 বার এমন হয়েছে। রাতের বেলা যখন খিদে পেয়েছিল তখন একবার বোম্বাই টোস্ট আর খিচুড়ি রেঁধেছিলাম। সেগুলোর বাসন আমি আধোয়া অবস্থায় রেখে দিয়েছিলাম সকালে পরিষ্কার করব বলে। সকালে অফিস চলে যাওয়ার ফলে
আর সেগুলো পরিষ্কার করা হয়নি। কিন্তু বাড়ি ফিরে এসে দেখি সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে। প্রথমটা একটু অবাক হয়ে গিয়েছিলাম, পরে আমার মনে হয়েছিল কি জানি আমি হয়তো সেগুলো পরিষ্কার করে রেখে গেছি, আমারই হয়তো মনে নেই। যাক, আমি আর বেশি চিন্তা করলাম না। যেই থাকুক, যদি সত্যিই থেকে থাকে তাহলে সে যে আমার কোনো ক্ষতি করবে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। যদি ভয় দেখাতো তাহলে এতদিন সামনে চলেই আসতো। এরকম ভাবেই দিন কাটছিল আমার। কিন্তু একদিন এই নীলিমা আমার চোখের সামনে এলো। এখানে উঠেছি তার সপ্তাহখানেক পরের ঘটনা। আমি অফিস থেকে ফিরে এসেছি সবেমাত্র। সেদিন কাজের খুব চাপ ছিল। বাড়িতে আসতে আসতেই রাত প্রায় 10টা বেজে গিয়েছিল। ঘরে ঢুকেই আমার শরীর যেন আর চলছিল না। দরজাটা বন্ধ করে জামা কাপড় খুলতে শুরু করলাম। লক্ষ্য কেবল বিছানা। আগে ঘন্টাখানেক ঘুমানোর ইচ্ছে, তারপর অন্য কিছু চিন্তা করা যাবে। খেয়ে এসেছি, সুতরাং কোনো চিন্তা নেই। আমি জুতো, মোজা, শার্ট খুলে খুলে এদিক ওদিক ফেলতে ফেলতে শোবার ঘরের দিকে যখন এগোচ্ছি তখন পিঠের উপরে একটা ঠান্ডা কিছু স্পর্শ পেলাম। গা শিউরে উঠল আমার। ঠিক ঠিক তারপরে পিছন থেকে শীতল মিহি কণ্ঠে একজন বলে উঠল, এত অগোছালো কেন আপনি? আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। একেবারে যেন চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা যেন কাঁপছে। আমার হয়তো প্রথমে বোঝা উচিত ছিল যে অন্য কেউ আমার ঘরে ঢুকেছে, কিন্তু কণ্ঠটিতে এমন কিছু ছিল যে আমার পুরো শরীর কেঁপে উঠল। ঘরের তাপমাত্রা ততক্ষণে অনেকটা নেমে এসেছে। আমার খানিকটা শীত শীত করতে লাগলো। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম যে এ আমার কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি না। প্রবল ইচ্ছে করছিল সামনের ঘরের দিকে ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিই, কিন্তু ইচ্ছেটা দমন করলাম। অনেক সাহস সঞ্চয় করে আমি পিছনে তাকালাম। তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। তবে আমার ছাড়া জামা কাপড় আর জুতো মোজাগুলো সব গোছানো রয়েছে। আমি বুঝলাম মেয়েটা চলে গেছে, কারণ তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। এবারে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর থেকে প্রায়ই মেয়েটার অদৃশ্য কণ্ঠ শুনতে পেতাম। কখনো বলতো, এখানেও প্যাকেটগুলো ফেলে রেখেছেন, বইগুলো তুলে রাখতে পারেন তো তাকে। সত্যি এত নোংরায় থাকেন কি করে? প্রত্যেকবার আমার অগোছালতার জন্য মৃদু শাসন। আমি আবিষ্কার করলাম যে মেয়েটাকে আমার আর ভয় লাগছে না মোটেই। গতকাল আমি অফিস যাওয়ার আগে একটা ছোট্ট নোট লিখে গেলাম আমার অগোছালো শার্টের উপর। আমি তোমাকে দেখতে চাই। নিজের কাছেই কিছুটা হাস্যকর শোনালো। আমি একটা পেতনির সঙ্গে নাকি দেখা করতে চাচ্ছি। মানুষজন শুনলে যে কি ভাববে তা কে জানে। অফিস থেকে ফিরে এসেও তার কোনো খোঁজ পেলাম না। তবে আমার শার্টখানা ঠিকই গোছানো ছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে যেই জানালার দিকে তাকিয়েছি তখনই একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। প্রথমে বুকের ভিতরে ধক করে উঠলেও সামলে নিলাম পরক্ষণেই। নিজে এগিয়ে গেলাম সামনে। ছায়াটা তখনও জানালার ওপাশে রয়েছেই চুপচাপ। আমি এগিয়ে গিয়ে জানতে চাইলাম, তুমি কি এসেছো? প্রথমে কোনো উত্তর পেলাম না। তারপর ঘরের আলোতে যখন মেয়েটা এলো আমি খানিকটা অবাক হয়ে লক্ষ্য করলাম, না, বহুদিন আমি এত সুন্দর মুখ দেখিনি। আমি কিছুটা সময় কোনো কথা বলতে পারলাম না, কেবল চেয়ে রইলাম ওর মুখের দিকে। কি পেতনির চেহারা দেখে খুব পছন্দ হয়েছে, হ্যাঁ? বলেই খুব জোরে হাসতে লাগলো। আমি বললাম, না, বিশ্বাস হচ্ছে না। আমাদের ছোটবেলা থেকে যা শেখানো হয় শাকচুন্নি আর পেতনি নিয়ে, এ তো দেখছি পুরোই উল্টো। তুমি বেশ সাহসী দেখছি। এর আগের লোকগুলো বেশ ভীতু ছিল। যাক, ভালো হলো
তোমার সাথে টুকটাক কথা বলা যাবে। চাইলে প্রেমও করতে পারো। আচ্ছা, তাই? তোমার সাথে প্রেম করার বেশ কিছু সুবিধা আছে। কি শুনি? কেন? পেতনির বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে পারবে না, বিয়ে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। এই কথাটা বলার পরই দেখলাম নীলিমার মুখটা কেবল মলিন হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি যাই। এমা, সে কি? কোথায়? আমার কথায় কষ্ট পেলে নাকি? না, ঠিক আছে। না, ঠিক নেই। কি হয়েছে আগে আমাকে বলবে, তারপর যাবে। নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক হয়ে গেলাম। আমি কিনা একটা অশরীরীর সাথে তর্ক করছি। আমার বলার ধরনই কিনা জানি না, নীলিমা আবারও হেসে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোমরা যা মনে করো আমরা কিন্তু আসলে এতটাও ফ্রি না। তোমাদের যেমন নিজেদের জগৎ আছে, ঠিক আমাদেরও নিজেদের জগৎ আছে। আমাদের সেখানেও থাকতে হয়। তাহলে আমাদের জগতে? আসলে যাদের অপঘাতে মৃত্যু হয় তাদের সাথে এই জগতের একটা সংযোগ স্থাপন হয়ে যায়। চাইলেও আমরা এখান থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি না, বুঝেছ? নিজেদের ইচ্ছে থাকি না, এক প্রকার জোর করে থাকতে হয়। বুঝলাম। তা কখন আসবে আবার? আসলেই টের পাবে। এখন যাই। নীলিমার ব্যাপারে অনেক কিছুই জানা হলো না, তবে মেয়েটা আবার আসবে বলেছে। তখন ওর সাথে চুটিয়ে আড্ডা দেওয়া যাবে। নীলিমা যেভাবে জানালা ভেদ করে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। আমি নিজের বিছানার দিকে রওনা দিলাম ঘুমানোর জন্য। আচ্ছা, তোমরা আমাদেরকে কি মনে করো বলো তো? কেন, কি আবার মনে করব? এতদিন যা শুনে এসেছি তাই তো মনে করব। কি শুনেছ? কোথায় শুনেছ? না মানে বইতে পড়েছি, তারপর এখন তো তোমাদের নিয়ে গাদা গাদা পডকাস্ট বের হয়, সেসব জায়গাতেই শুনেছি। সে আধুনিকা নারী। পডকাস্টের নাম শুনতেই নীলিমার মুখটা বিরক্তিতে ভরে গেল। আমার দিকে তাকিয়ে বলল, ওগুলো শুনলে গা পিত্তি চলে যায়। যত সব মিথ্যে কথা। তার মানে কিছু সত্যি না? অবশ্যই না। তাহলে এই যে এত মানুষ ভয় মরে কিভাবে? আশ্চর্য, আমরা কিভাবে জানবো কিভাবে মরে? আমরা জানি নাকি? নিজেরা নিজেরা ভয় পেয়ে মরলে আমাদের কি করার আছে? আমাদের তো খেয়ে দেয়ে কাজ নেই, তোমাদের ভয় দেখাবো? আচ্ছা, ওসব বাদ দাও। একটা প্রশ্ন করছি, তোমাদের পৃথিবীটা কেমন? কিভাবে বলবো? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। ভালো করে বললে আমাদের পৃথিবীটা অনেকটা তোমাদের মতোই। বলতে পারো পৃথিবীর একটা প্যারালাল ডাইমেনশন থাকে না, ঠিক তেমন। ঠিক বুঝলাম না। আচ্ছা, ভালো করে বোঝাই। ইদানিং বাড়িতে এসে আমার একমাত্র কাজ হচ্ছে নীলিমার সাথে কথা বলা। মেয়েটিও ঠিক যেন আমার জন্য অপেক্ষা করে থাকে। আমি বাড়িতে আসলে দেখতে পাই আমার জন্য বাথরুমে গরম জল অপেক্ষা করছে। আমি স্নান করে টের পাই আমার ঘরের তাপমাত্রা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। আমার বুঝতে কষ্ট হয় না যে নীলিমা চলে এসেছে। আগে তো আমরা কেবল আমাদের শোবার ঘরেই কথা বলতাম, এখন বাড়ির সব জায়গায় আমাদের দুজনের একসাথে চলাচল। টিভি দেখতে দেখতে কিংবা কারেন্ট চলে গেলে বারান্দায় বসে আমাদের কথা চলে। মাঝে মাঝে আমি সত্যিই অবাক হয়ে যাই, একটা অশরীরীর সাথে আমি কিভাবে এত কথা বলি, কেমন করে বলি। আরেকটা জিনিস যেটা হয়েছে যে নীলিমা আমার সঙ্গে দেখা করার জন্য কি যেন একটা নিয়ে আসে। আমরা যেমন ম্যাঙ্গো জুস খাই ঠিক তেমনই প্যাক করা থাকে। তার গায়ে অদ্ভুত ভাষায় কি যেন লেখা রয়েছে। ওর কাছে জানতে চেয়েছিলাম যে এই জিনিসটা কি। ও বলল যে ওদের প্যারালাল ডাইমেনশনের একটা খাবার লুকিয়ে নাকি আমার জন্য এনেছে। আমরা যেমন পাইপ ঢুকিয়ে জুস খাই, এতেও ঠিক অমন একটা পাইপ ঢুকিয়ে খেতে শুরু করলাম। সত্যি বলতে কি, এমন অদ্ভুত স্বাদের জিনিস আমি এর আগে কোনোদিন খাইনি। এরপর থেকে নীলিমা প্রতিদিন নিয়ে আসতো সেটা। বলতে গেলে আমি ওকে নিয়ে আসতে বলতাম, আর সাথে সাথে আমাদের আড্ডা তো চলতই। সেদিনও কথা হচ্ছিল রোজকার মতো। দেখো,
আমাদের আর তোমাদের পৃথিবীটা কিন্তু অনেকটা একই রকম। যখন কেউ একজন তার দেহ থেকে মুক্ত হয়ে যায়, তখন সে আমাদের পৃথিবীতে প্রবেশ করে, কিংবা প্রবেশ করার পথ খুঁজে পায়। বলা চলে তার ভিতর সেই প্রবেশের শক্তিটা চলে আসে। আর সত্যি বলতে কি, যদি একবার সে এই পৃথিবীতে প্রবেশ করে থাকে, তাহলে তার আর অন্য কিছু মনে থাকে না। তাহলে তোমরা, মানে তুমি আবার এই পৃথিবীতে কেন? ওই আগে একদিন বলেছিলাম, মনে নেই? আসলে যারা একটু অপঘাতে মরে, তারা সহজে পৃথিবীর মায়া ঠিকমতো ছাড়তে পারে না, তাদের পরিত্রাণ ঠিকমতো হয় না। তাই দুই পৃথিবীর মধ্যে তাদের বিচরণ চলে। বুঝেছ? বুঝলাম। সেদিন সকালে দাঁত মাজছিলাম, হঠাৎ একটা কথা ভেসে এলো পিছন থেকে। বাবা, তোমার শরীর ঠিক আছে তো? আমি বাড়িওয়ালির দিকে ভালো করে তাকালাম। ভেবেছিলাম উনি হয়তো আমার খোঁজ নেওয়া বন্ধ করে দেবেন, বিশেষ করে যখন দেখবেন যে আমি ঠিক ভয়টায় পাচ্ছি না কিছু। তার উপরে ওনার বাড়ি ছাড়ারও কোনো নাম নিচ্ছি না। কিন্তু আমার ধারণা খানিকটা ভুল প্রমাণিত করে দিয়েই বাড়িওয়ালি রোজ আমার খোঁজ খবর নিতে লাগলেন। একদিন তো আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেন যে, তোমার শরীর ভালো তো? হ্যাঁ আন্টি, ভালো তো। রাতে ঘুম ভালো হয় তো? হ্যাঁ হয়। ও না, মানে তোমার শরীর কেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই জানতে চাইলাম। না না, আসলে অফিসে খুব চাপ যাচ্ছে ইদানিং। ও আচ্ছা। আমার কথা শুনে বাড়িওয়ালি ঠিক পছন্দ হলো না। তিনি ঠিক বিশ্বাসও করলেন না মনে হলো, অন্তত তার চোখ দেখে তাই তো মনে হচ্ছিল। তিনি আর কিছু জানতে চাইলেন না। তবে একটা ব্যাপার আমার নিজের কাছেও কেমন যেন লাগলো। ইদানিং সবাই বলছে আমার শরীর নাকি খারাপ হয়ে যাচ্ছে। কারণটা আমি নিজেও ঠিক ধরতে পারছি না। চোখের নিচে কালি আর গালের হাড় কেমন যেন বসে যাচ্ছে। কেন যাচ্ছে আমি ঠিক ধরতে পারছি না। যাই হোক, এদিকে নীলিমার সাথে আমার সম্পর্ক যেন আরেকটু ধাপ এগিয়ে গেছে। ও বলতে গেলে আমার বাড়ির সব কাজকর্ম করে, আমাকে তো কিছুই করতে হয় না। সবকিছু সঠিক জায়গায় রেখে দেয়। আর প্রতিদিনে সেই অদ্ভুত জুস তো আছেই। আমি বেশ ভালোই আছি। মাঝে মাঝে মনে হয় এমন একটা লক্ষ্মী বউ যদি আমার থাকতো, তাহলে কতই না ভালো হতো। আমি কি বলে এই কথাটা চিন্তা করেছি, আর ঠিক সেদিনই ও কথাটা আমাকে বলল, সাথে অনেক দুঃখ করল। যদি সে বেঁচে থাকতো, তাহলে নিশ্চয়ই আমার বউ হতো। এমন সময় আমাকে একটা অদ্ভুত প্রস্তাব দিল, যা শুনে আমি খুব বেশি অবাক হয়ে গেলাম। কেবল অবাকই না, সাথে কেমন একটা অদ্ভুত লাগলো। এটা কি সম্ভব? যদি তুমি চাও, সত্যিই চাও কিনা সেটাই হলো আসল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, চাই, অবশ্যই চাই। আমার কেন জানি মনে হলো নীলিমা আমার কথা শুনে খুব খুশি হলো, একটু যেন বেশি খুশি। প্রস্তাবটা এই যে ওর পক্ষে তো আমার পৃথিবীতে আগের মতো আসা সম্ভব নয়, কিন্তু আমার পক্ষে নাকি ওর পৃথিবীতে যাওয়া সম্ভব, তবে সাময়িক সময়ের জন্য। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে কাজটা করব। ও কেবল আমাকে বুঝিয়ে দিল, ওর আর আমার ভিতরের পার্থক্য হচ্ছে আমার শরীরটা। এখন কাজটা হবে আমার আত্মাটাকে আমার শরীর থেকে আলাদা করা। যদি আলাদা করতে পারি তাহলেই নাকি সম্ভব। নীলিমা আমাকে যা বলল তার অর্থ হচ্ছে, মানুষের আত্মাটা শরীরের সাথে আটকে থাকে কেবলমাত্র মনের জোরের কারণে। মন নাকি অবচেতনভাবে জোর খাটিয়ে নিজের শরীরের ভিতর আটকে থাকে। এখন আমার মনের উপর জোর সৃষ্টি করতে হবে, যাতে করে আমি যেন আমার আত্মাকে বের করতে পারি। শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাবে। প্রতিদিন ঘুমানোর আগে খুব করে চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোথায় কি। এভাবে সপ্তাহখানেক চেষ্টা করেও যখন কোনো লাভ হচ্ছিল না, তখন একদিন নীলিমাকে চোখের জল আটকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখলাম। অনেক কষ্টে সে আমাকে কেবল বলল, বেঁচে থাকতে আমার কোনো ইচ্ছে পূরণ হয়নি, মরে কেউ হবে না মনে হয়। কেন জানি ওর কান্না মেশানো চেহারা আমার সহ্য হলো না। নিজের ওপর খুব রাগ হলো।
আর ঠিক ওই দিনই কিছু একটা হলো। ঠিক রাত 3টের দিকে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠেই দেখি চারিপাশে কেমন যেন আবছা আলোর মতো কিছু একটা খেলা করছে। ভারী অদ্ভুত লাগলো। আমার ঘরটা কখনো পুরোপুরি অন্ধকার হয় না। আশেপাশের ঘরের আলো এসে ঘরটাকে আলোকিত করে রাখে সারা রাত, কিন্তু আলোটা কেমন অপরিচিত হলো। অন্তত আমার জীবদ্দশা এমন আলো আমি কোনোদিনও দেখিনি। এই আলোর ব্যাখ্যা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। তবে আস্তে আস্তে আমি টের পেলাম জায়গাটা আমারই শোবার ঘর। একটা অদ্ভুত আলোর কারণে অন্যরকম লাগছে। নিজের ঘরের আসবাবপত্র, জানালা, দরজা সবই চিনতে পারলাম একটু পরে। আমি এদিক ওদিক তাকিয়ে একটু নড়তেই কেমন যেন নিজেকে খুব বেশি হালকা মনে হলো। কিন্তু নিচে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল। আমার ঠিক নিচে কেউ শুয়ে আছে, দেখতে হুবহু আমার মতো। এমনকি আমি রাতের বেলা যেটা পরে ঘুমিয়ে পড়েছিলাম সেই পোশাকটাই পরে আছে। আমি কিছুটা অবিশ্বাসী চোখ নিয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। তাহলে তাহলে সত্যি সত্যি কাজ হয়েছে। এবার নীলির কাছে যাওয়া যাবে। নীলির দেশে আমি প্রবেশ করতে পারবো। সত্যিই কি পারবো? আমি যেই না একটু নড়তে যাব, তখনই দেখলাম একটা দড়ি জাতীয় কিছু জিনিস আমার ঠিক পায়ের কাছ থেকে আটকানো, এবং সেটা আমার ঘুমন্ত শরীরের পায়ের কাছে আটকানো, অনেকটা শেকলের মতো। ওটা দিয়ে আমি আমার দেহের সাথে আটকে আছি। আমি কিছু সময় টানাটানি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেটা খুলল না, কিংবা খোলার কোনো লক্ষণও দেখতে পেলাম না। ঠিক সেই সময় নীলিমাকে দেখতে পেলাম। ওর হাতে সাদা ফলাওয়ালা একটা কুঠার জাতীয় কিছু। আমার দিকে তাকিয়ে হাসলো, তবে ওর হাসির ভিতর কেন জানি কোনো প্রাণ দেখতে পেলাম না, বরং কেমন যেন একটা তাড়াহুড়ো ভাব। নীলিমা বলল, এটা কেটে ফেলতে হবে। কোনো ক্ষতি হবে না তো? আরে না, কোনো সমস্যা নেই, আমার উপর ভরসা রাখো। আমার খালি মনে হতে লাগলো এটা কেটে ফেলা কি ঠিক হবে? আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার শরীরের সাথে আত্মার বন্ধন। কেবল মনে হচ্ছে এই দড়িটা আমাকে শরীরের সাথে আটকে রেখেছে। এখন এটা যদি ছিঁড়ে ফেলি, তখন আমি আবার ফিরে যেতে পারবো তো আমার শরীরে? নীলিমা তখনই আমার ঘুমন্ত শরীরের দিকে এগিয়ে গেল, আর একটা জোরে শব্দ হলো। আমার শোবার ঘরের দরজা হাট করে খুলে গেল। দরজার দিকে তাকিয়ে দেখি সেখানে বাড়িওয়ালি দাঁড়িয়ে আছে, সাথে আর একজন। তাকে চিনতেও আমার খুব একটা বেশি কষ্ট হলো না। আমাদের এলাকার মন্দিরের এক ওঝা। দরজা খুলে কেউ আমার দিকে তাকালো না। এমন একটা ভাব যেন তারা আমাকে দেখতেই পাচ্ছে না। তাদের চোখ আমার ঘুমন্ত শরীরের দিকে। বাড়িওয়ালা খুব উত্তেজিত হয়ে কিছু একটা বলল, কিন্তু আমি আবছাভাবে শুনতে পেলাম। মনে হলো যেন অনেক দূর থেকে শুনতে পাচ্ছি ওদের কথা। কেবল একটা কথাই কানে গেল, দেরি হয়ে গেল নাকি? না, মনে হয় এখনো শরীর গরম। তারপর ওঝা আমার শরীরের দিকে এগিয়ে এসে হাত স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে আমার পুরো শরীরটা কেঁপে উঠল। নীলিমার দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেছে। তারপর ওঝা জলের মতন কিছু একটা ছেটালো আমার দিকে। ব্যাস, তারপর আমার আর কিছু মনে নেই। সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠলাম। তাকিয়ে দেখি বাড়িওয়ালি আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ খোলাতে তার মুখের দুশ্চিন্তার রেখাটা কমে গেল। আমি ঠিক বুঝতে পারলাম না কি হলো, আর বাড়িওয়ালি আমার ঘরে কি করছে। রাতের ঘটনাগুলো কেমন যেন আবছা আবছা মনে পড়ল। একটু পরে পাড়ার মন্দিরের ওঝা এসে আমাকে দেখলেন। তারপর গত রাতের ঘটনাগুলো সব বললেন। আমি নাকি রাতে বেশ চিৎকার চেঁচামেচি করছিলাম। সেই শুনে বাড়িওয়ালি আমার দরজার সামনে এসেছিলেন। তিনি আগে থেকে আঁচ করেছিলেন যে কিছু একটা হয়েছে আমার, তাই সোজা গিয়ে ওঝাকে ডেকে আনেন। ওই মেয়েটার সাথে কতদিন কথা বলো? এই মাসখানেকের উপরে। ও কি তোমায় কিছু খেতে দিত, মানে সাথে করে নিয়ে আসতো? হ্যাঁ। ওটা দিয়েই তোমাকে বশ করেছে।
তোমার চিন্তা ভাবনাটাকে নিজের আয়ত্তে এনেছে। যাই হোক, এখন অনেকটা ভালো আছো। সময় মতো না এলে অনেক ক্ষতি হয়ে যেত, তুমি হয়তো আর বেঁচে থাকতে না। এখানে আর থেকো না, অন্য জায়গায় চলে যাও। সে কথা আমিও জানতাম। ওই দিনই বাড়ি ছেড়ে দিলাম। জিনিসপত্র আপাতত থাকুক এখানেই। আমি কেবল একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকি আপাতত, তারপর না হয় অন্য বাড়ি খুঁজে চলে যাব। বেরোনোর আগে হঠাৎ কি মনে হতে ব্যাগটা খুলতেই দেখলাম আমার জামা কাপড়ের ভিতরে এক টুকরো কাগজ। সেখানে কেবল একটাই লাইন লেখা ছিল, তোমাকে কাছে পেতে চেয়েছিলাম, হয়তো একটু অন্যায় পথে। এটাই কেবল আমার অপরাধ ছিল। আর কিছু লেখা নেই। আমি কাগজটা দুমড়ে ছুঁড়ে ফেলে দিলাম বাইরে। পেতনির ভালোবাসা পাওয়ার থেকে বেঁচে থাকাটা আমার কাছে অনেক বেশি আনন্দের মনে হলো।